পরমাণুর আকারটা কেমন? তোমাকে যদি বলা হয় হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস, তুমি বলো 1s1। লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হবে 2s1। সোডিয়ামেরটা হবে 3s1 এবং পটাশিয়ামেরটা কত হবে? 4s1। স্পষ্টত একটা বিষয় লক্ষ্য করা যাচ্ছে যে নিউক্লিয়াস থেকে কক্ষপথের দূরত্বটা গ্র্যাজুয়ালি বাড়ছে। কক্ষপথ থেকে নিউক্লিয়াসের দূরত্ব গ্র্যাজুয়ালি বাড়ছে, তার মানে কি পরমাণু আকারে বড় হচ্ছে। সেটা নিশ্চিত যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম ওপর থেকে নিচের দিকে পরমাণু আকারে বড় হচ্ছে বা নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্বটা বেড়ে যাচ্ছে। তাহলে বাম থেকে ডানে গেলে অবশ্যই পরমাণুর আকারটা গ্র্যাজুয়ালি কমতে থাকে। তাহলে ওপর থেকে নিচের দিকে পরমাণু আকারে বাড়ে এবং বাম থেকে ডানে গেলে পরমাণু আকারে ছোট হয়। কারণ শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বাড়ে, ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়ে। আকর্ষণ বাড়লে পরমাণু আকারে ছোট হয়ে যায়। দেখা যাচ্ছে বাম দিকের পরমাণুগুলো কম্পারেটিভলি বড় হলেও ডান দিকে গ্র্যাজুয়ালি পরমাণু আকারে ছোট হয়ে যাচ্ছে। বাম দিকের পরমাণুগুলো আকারে বড় হলেও ডান দিকের পরমাণুগুলো আকারে ছোট হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন, কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আসলে এই জিনিসটা ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করা সম্ভব। যেমন তুমি সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, সোডিয়াম বামে আর ম্যাগনেসিয়াম ডানে অবস্থিত। দুইজন একজন গ্রুপ একের মৌল, এটা গ্রুপ 2 এর মৌল। বুঝবো কেমনে কে আকারে বড় কে আকারে ছোট? এর ইলেকট্রন বিন্যাস 3s1, এর ইলেকট্রন বিন্যাস 3s2। সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে কয়টা? 11টা। গুণন, দ্যাট মিনস এটা Q1, এটা Q2 ডিভাইডেড বাই R²। Q1, সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে 11টা, কক্ষপথে ইলেকট্রন আছে 11টা। সোডিয়াম থেকে শেষ কক্ষপথের দূরত্ব কত? শেষ কক্ষপথ হচ্ছে 3 নাম্বার কক্ষপথ। এটা কি হবে? দূরত্বের স্কোয়ার। এটা কুলম্বের সূত্র। F is equal to K Q1 Q2 ডিভাইডেড বাই R²। এটাও সেম জিনিস। তাহলে 11টা নিউক্লিয়াসে প্রোটন আছে, 11টা মোট মিলে ইলেকট্রনকে আকর্ষণ করে, ডিভাইডেড বাই মধ্যবর্তী দূরত্ব কত? 3 নাম্বার কক্ষপথের লাস্ট কক্ষপথ 3 এর স্কোয়ার। এই পর্যন্ত আকর্ষণ বল মোটামুটি ক্রিয়াশীল ধরে নিলাম। তাহলে এখানে আকর্ষণ বলের পরিমাণ আসতেছে 13.4 ইউনিট। ম্যাগনেসিয়াম তার সমস্ত ইলেকট্রনগুলোকে কত বলে আকর্ষণ করে? নিউক্লিয়াসে প্রোটন আছে 12টা, কক্ষপথে ইলেকট্রনও আছে 12টা, ডিভাইডেড বাই শেষ কক্ষপথ হচ্ছে 3 নাম্বার কক্ষপথ, 3² দিয়ে ভাগ। অ্যান্সার আসতেছে আমার 16 ইউনিট। এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে সোডিয়াম তার কক্ষপথের ইলেকট্রনগুলোকে 13 ইউনিট বলে আকর্ষণ করে, আর ম্যাগনেসিয়াম 16 ইউনিট বলে আকর্ষণ করে। আকর্ষণ যদি বেশি করে তাহলে এই ইলেকট্রনগুলোর আবর্তনের কক্ষপথ ধীরে ধীরে কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। আকর্ষণ বেশি হলে এই এই ইলেকট্রনগুলো কি করবে? নিউক্লিয়াসের খুব কাছাকাছি এসে আবর্তন করতে থাকবে। ফলে পরমাণু পরমাণু আকারে তোমার কাছে কি মনে হবে? ছোট মনে হবে। আর আকর্ষণ কম, তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের আবর্তনের দূরত্ব কি? বৃদ্ধি পাবে। তাহলে আকর্ষণ বেশি হলে দূরত্বটা কমে যায় এবং পরমাণু আকারে কি মনে হয়? ছোট মনে হয়। আর নিউক্লিয়াস থেকে দূরত্ব বেশি হইলে তোমার আকর্ষণটাও কম হচ্ছে এবং পরমাণু আকারে বড় হচ্ছে। সো এখানে আকর্ষণ বিকর্ষণের কুলম্বের সূত্র দিয়ে তুমি যে কোনো পরমাণু আকারে বড় নাকি ছোট আইডেন্টিফাই করতে পারবা। কোশ্চেন, সোডিয়ামের পরমাণু বড় নাকি আয়ন বড়? এ ধরনের কোশ্চেন। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস জানো 1s2 2s2 2p6 এবং 3s1। সোডিয়াম প্লাস প্লাস এর ইলেকট্রন কনফিগারেশন কেমন হবে? তাহলে শেষ কক্ষপথ থেকে এখানটায় কত ছিল? 3s1 ছিল। তাপ দিলে যদি সোডিয়াম তার শেষ কক্ষপথের ইলেকট্রনটা ত্যাগ করে দেয় তাহলে এখানে কোনো ইলেকট্রনই নেই। ইলেকট্রন বিন্যাস কত হবে? 1s2 2s2 2p6। 2p6 তাহলে 2 নাম্বার কক্ষপথের শেষ কক্ষপথ। কিন্তু সোডিয়াম পরমাণু তো 3 নাম্বার কক্ষপথ শেষ কক্ষপথ। এখানটাতে একটা ইলেকট্রন থাকলে শেষ কক্ষপথ 3 এবং পরমাণু আকারে বড়। যখন একটা ইলেকট্রন চলেই যাচ্ছে এখানে কোনো ইলেকট্রনই নেই, এখানে কাউন্টই হচ্ছে না, তাহলে শেষ কক্ষপথ হিসেবে ইলেকট্রন এক্সিস্ট করা শেষ কক্ষপথ হিসেবে কাউন্ট করবে 2 নাম্বার কক্ষপথ। 2 নাম্বার কক্ষপথ হলে পরমাণু আকারে ছোট, আর এটা এটা আকারে বড় হচ্ছে। অবভিয়াসলি ইলেকট্রন ত্যাগ করার পরে পরমাণু আকারে ছোট এবং ইলেকট্রন ত্যাগ করার আগে পরমাণু আকারে বড় হয়। তাহলে ইলেকট্রন ত্যাগ করলে যদি পরমাণু ছোট হয়, তাহলে যদি আমি এটাতে ইলেকট্রন ধীরে ধীরে অ্যাড করাইতাম, তার মানে ইলেকট্রন যদি গ্রহণ করতো তাহলে তো নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের দূরত্ব বাড়তো এবং পরমাণু আকারে বড় হইতো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো যে নেগেটিভ আয়ন যদি গ্র্যাজুয়ালি অ্যাডেড হয় তাহলে পরমাণু আকারে বড় হবে। যেমন ক্লোরিনের থেকে ক্লোরাইড আয়নটা আকারে বড় হবে ইলেকট্রন অ্যাডেড করলে এই ঘটনাটা ঘটে। পরের কনসেপ্টের নাম আমাদের
ইলেকট্রন আসক্তি। পরের কনসেপ্টের নাম হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি মানে এটার আক্ষরিক অনুবাদ করা যাবে না যে এটা ইলেকট্রনের প্রতি আসক্তি, মোটেও এই জিনিসটা এমন না। একমোল পরমাণুর কক্ষপথে একমোল ইলেকট্রন যোগ করলে সেই পরমাণু থেকে যে শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। একমোল পরমাণুর কক্ষপথে একমোল ইলেকট্রন যোগ করলে মোট যে পরিমাণ শক্তি নির্গত হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। সে ধরো ক্লোরিন। ক্লোরিন পরমাণুর শেষ কক্ষপথে তোমার ইলেকট্রন আছে 7টা। তুমি যদি এখানে একটা ইলেকট্রন যোগ করো, এখানে একটা ইলেকট্রন যোগ করো, ইলেকট্রন যোগ করলেই পরমাণুর এই জায়গা থেকে ইলেকট্রন কি করে, তাপ এবং আলো নির্গত করে। তাপ এবং আলো নির্গত করে, যার পরিমাণ কত, ডেল্টা ই। তুমি ইয়েতে পড়ে আসছো, প্রথম পত্রের চ্যাপ্টার 2 তে পড়ে আসছো, এই বিকিরিত শক্তির পরিমাণ কত হবে, এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। এগুলো তুমি পড়ে আসছো, এটা ইয়েতে ছিল, গুণগত রসায়নে ছিল। বেসিক কথায় আসি, একটা পরমাণুর শেষ কক্ষপথে যদি ইলেকট্রন যোগ করো, তাহলে এই এই পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন জাম্প করলে ইলেকট্রন একটা তরঙ্গাকারে শক্তি নির্গত করে। এটা তাপ এবং আলো হয়ে থাকে, যার পরিমাণ হবে ডেল্টা ই অথবা এইচ সি ডিভাইডেড বাই ল্যামডা। তো পরমাণুটা যদি আকারে বড় হয়, দেখো এই ইলেকট্রনটা এখানে অনায়াসে প্রবেশ করতে পারবে, কক্ষপথ বড়। এই ইলেকট্রন এখানে যখন ইলেকট্রন অ্যাড করতে যাচ্ছি, তখন এই ইলেকট্রন তো এই ইলেকট্রনকে বিকর্ষণ করবে, এই দুইটা তো একে বিকর্ষণ করবে। সো আবার এই যে দুইটা ইলেকট্রন আছে এরাও তো একে বিকর্ষণ করবে, এন্ড ফাইনালি এরাও বিকর্ষণ করবে। সবার বিকর্ষণকে অতিক্রম করে কিন্তু এখানে একে জায়গা দখল করতে হবে। অ্যাজ এ রেজাল্ট এখানে একটা পরমাণুর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন যোগ করলে সেখান থেকে শক্তি নির্গত হয়, কিন্তু শক্তি নির্গত হইলে এখানে কিন্তু পরমাণু আকারে যত বড় হবে ইলেকট্রন অনায়াসে তত প্রবেশ করবে। পরমাণু আকারে যত ছোট হবে তখন কিন্তু ইলেকট্রন প্রবেশ করানো তত টাফ হয়ে যাবে, কারণ এই ইলেকট্রন গুলো যদি খুব কাছাকাছি অবস্থান করতো, পরমাণুটা কক্ষপথ যদি আকারে ছোট হইতো, এই দুইটা ইলেকট্রন এখানে, এই দুইটা ইলেকট্রন যদি এখানে, আর এই দুইটা ইলেকট্রন যদি এখানে অবস্থান করতো, তাহলে এখানে একটা নতুন করে ইলেকট্রন প্রবেশ করানো অনেক টাফ হতো, কারণ দূরত্ব কম এবং বিকর্ষণ বলটা অনেক বেশি এক্সট্রিম হয়ে যেত। সেই হচ্ছে বিষয়। তো ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা কি? ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে একটা পরমাণুর শেষ কক্ষপথে একটা একটা করে এরকম যদি অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন যোগ করো, এখানে একটা পরমাণু হবে না, অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু শেষ কক্ষপথে। আপাতত একটা দিয়ে বুঝো, একটা পরমাণু শেষ কক্ষপথে একটা ইলেকট্রন যোগ করেছো, শক্তি নির্গত করছে। তাহলে আরো একটা যদি ক্লোরিন থাকতো, ওর কক্ষপথে আরো একটা ইলেকট্রন যোগ করলে আবার শক্তি নির্গত হতো। এরকম যদি অ্যাভোগাড্রো সংখ্যক বার এই কাজটা করো, তাহলে মোট যে পরিমাণ শক্তি নির্গত হবে তাকে বলা হয় তার ইলেকট্রন আসক্তি। আচ্ছা, ইলেকট্রন আসক্তির বিষয়টাকে আমরা একটু সহজ পর্যায়ে নিয়ে যাই। কথাটাকে যদি আমি খুবই সফট ভাবে বলি, বিষয়টা এরকম যে ইলেকট্রন আসক্তির সাথে আমি জিদের কম্পেয়ার করলাম বাচ্চাদের। ইলেকট্রন আসক্তি কম, মানে জিদটা কম যখন একটা মানুষ আকারে বড় হয়ে যায়, মানে মানুষ যখন বড় হয় তখন তার জিদ গ্র্যাজুয়ালি কমে। ইলেকট্রন আসক্তি বেশি হয় যখন সে ছোট থাকে, তখন তার জিদটাও বেশি হয়, ইলেকট্রন আসক্তিও বেশি হয়। আচ্ছা, তাহলে জিদ আর ইলেকট্রন আসক্তির কম্পেয়ার করলে তোমার বিষয়টা বুঝতে সহজ হবে। যেমন তুমি যদি এখন অ্যাটম গুলোর দিকে তাকাও, এখানে দেখতে পাচ্ছ যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরা আকারে বড় হচ্ছে। তাহলে তুমি যদি এই জায়গাটাতে একটা ইলেকট্রন এই আয়োডিনের শেষ কক্ষপথে যুক্ত করতে যাও, অনায়াসে প্রবেশ করবে, খুব কম পরিমাণ শক্তি নির্গত হবে। কেন? কারণ দেখো এই ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি, এই ইলেকট্রনের দূরত্ব অনেক বেশি। এটা 2πr, এর সার্কামস্টান্সেস বা পরিধিটা অনেক বড়। কিন্তু তাহলে এখানে যদি ইলেকট্রন যোগ করো তাহলে খুব কম পরিমাণ শক্তি নির্গত হবে। এখন আসো, এখানে যদি একটা ইলেকট্রন অ্যাড করতে চাও, এর থেকে আরেকটু বেশি শক্তি নির্গত হবে, কারণ এই ইলেকট্রনগুলা থেকে এই ইলেকট্রনের দূরত্বটা কম, বিকর্ষণ বলের বিরুদ্ধে একটু বেশি সংগ্রাম করতে হচ্ছে। আয়োডিনের থেকে ব্রোমিনে ইলেকট্রন প্রবেশ করাইতে আর একটু বেশি সংগ্রাম করতে হয়। যত বেশি সংগ্রাম করা লাগবে বা বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, তত বেশি শক্তি নির্গত হবে। আচ্ছা, ক্লোরিনে কিন্তু আরো বেশি, রুলস অনুযায়ী ফ্লোরিনে কিন্তু আরো বেশি শক্তি নির্গত হওয়ার কথা। তাহলে আমি এটা বলতে পারি যে আয়োডিনের থেকে ব্রোমিনের ইলেকট্রন আসক্তি বেশি, ব্রোমিনের থেকে ক্লোরিনের বেশি, ক্লোরিনের থেকে ফ্লোরিনের বেশি হওয়ার কথা ছিল, বাট এই জায়গায় একটা ব্যতিক্রম ঘটনা ঘটবে।
জায়গাটা ব্যতিক্রম ঘটনা ঘটবে। জাস্ট একটু মনে রেখো, ক্লোরিনের জায়গায় ফ্লোরিন যাবে, আর ফ্লোরিনের জায়গায় ক্লোরিন আসবে। ক্লোরিনের জায়গায় ফ্লোরিন যাবে, আর ফ্লোরিনের জায়গায় ক্লোরিন আসবে। এটা কেন হয়? কেনর উত্তরটা যদি ফাইন্ড আউট করি, কোশ্চেনের হেডিং টপিকস হচ্ছে ইলেকট্রন আসক্তি ক্লোরিন অপেক্ষা কম কেন? কার? ফ্লোরিনের। ফ্লোরিনের ক্ষেত্রে এই জায়গাটায় ফ্লোরিনের ফ্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 7টা। ক্লোরিনের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা? 7টা। তো ম্যানুয়ালি এর কিন্তু এটা 2 নম্বর শক্তি স্তর, আর এটা হচ্ছে 3 নম্বর শক্তি স্তর। 2 এবং 3, 2 নম্বর কক্ষপথের থেকে 3 নম্বর, যদি বলতা যে এরও 2 নম্বর কক্ষপথ 7টা ইলেকট্রন আছে, এরও 2 নম্বর কক্ষপথ 7টা ইলেকট্রন আছে, সেই ক্ষেত্রে পার্থক্য করাটা কঠিন হতো। কিন্তু এর 2 নম্বর কক্ষপথ, এর 3 নম্বর কক্ষপথ, কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গাটায় ইলেকট্রনের 3 নম্বর কক্ষপথ অনুযায়ী 3 নম্বর অরবিটটা আকারে বড়, 3 নম্বর অরবিটটা আকারে বড়, এবং এখানে ইলেকট্রনের ঘনত্ব কিন্তু ওই 7টাই। এখানে 2 নম্বর কক্ষপথটা আকারে কি ছোট, কিন্তু ইলেকট্রনের ঘনত্ব কিন্তু দিন শেষে ওই 7টাই। এইখানটাতে আমি এর কাল্পনিকভাবে এর কিছু কক্ষপথ আমি যদি এক্সট্রা অ্যাডেড করি বা যোগ করি, 1টা 2টা কক্ষপথ যোগ করলাম, তাহলে এটা এর কয় নাম্বার কক্ষপথ? 3। এটা 4 নম্বর কক্ষপথ। এর অলরেডি 3 নম্বর কক্ষপথ আছে, এরও যোগ করলাম আমরা চতুর্থ কক্ষপথ, ধরে নিলাম দুজনেরই 4টা করে কক্ষপথ আছে। এর 3 আর 4-এ কোনো প্রকার ইলেকট্রন নাই, এর 4-এ কোনো ইলেকট্রন নাই। আমি 4 নম্বর কক্ষপথ থেকে একটা ইলেকট্রনকে, এই ডিস্টেন্স থেকে ইলেকট্রনকে কক্ষপথে থ্রো করতে যাচ্ছি। 4 থেকে যখন 3-এ আসবে, তখন এখানে বিকিরিত শক্তির পরিমাণ কত হবে? ডেল্টা ই। একবার এখান থেকে জাম্প করে যখন সেই কক্ষপথে প্রবেশ করবে, সে আবার শক্তি বিকিরিত করবে। তাহলে মোট মিলে শক্তি বিকিরিত হলে কতবার? 2 ডেল্টা ই পরিমাণ শক্তি বিকিরিত হয়েছে। কত পরিমাণ? 2 ডেল্টা ই পরিমাণ। এবার আসো, এর চতুর্থ কক্ষপথ থেকে এর ডিরেক্ট এর হচ্ছে 3 নম্বর কক্ষপথে জাম্প করবে। এখানে বিকিরিত শক্তির পরিমাণ কত হবে? জাস্ট 1 ডেল্টা ই। কত? 1 ডেল্টা ই। এর কত? 2 ডেল্টা ই। তোমার কাছে মনে হতে পারে বিকিরিত শক্তির পরিমাণ ফ্লোরিনের বেশি এবং ক্লোরিনের কম, এটাই মনে হওয়া উচিত স্বাভাবিকভাবে। বাট খেয়াল করো, এর যখন 3 থেকে 2 নম্বর কক্ষপথে শক্তি ইলেকট্রনটা জাম্প করবে, তখন এই 7টা ইলেকট্রনের বিকর্ষণ দূরত্ব অনেক কম হওয়ার কারণে অনেক বেশি প্রবল। তাহলে বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হচ্ছে। তাহলে বিকিরিত শক্তির পরিমাণ কিছুটা কমবে এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে যায়। কতটুকুন কমবে? মনে করো, যে আহ কথার কথা 5 জুল পরিমাণ কমবে, 5 জুল পরিমাণ কমবে। কিন্তু এর এখানে জাম্প করে, এখানটাতে জাম্প করে এই শেষ কক্ষপথে প্রবেশ করতে ওর কিন্তু কক্ষপথটা বড়, ওর কিন্তু বিকর্ষণ বলের বিরুদ্ধে কম কাজ লাগতেছে। ধরো এই ডেল্টা এই থেকে বিয়োগ করতে হবে আমাকে মাত্র 1 জুল, বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ মাত্র 1 জুল, আর এর এখানে কত? 5 জুল। আচ্ছা, এখন তুমি দেখো কার বিকিরিত শক্তির পরিমাণ কম বা বেশি আসে। ডেল্টা এর পরিমাণ, ধরে নিলাম যে আমি এটাতে যদি 5 ধরি, এই জায়গাটাতে বিকিরিত শক্তির পরিমাণ আমি এখানে 5 জুল লিখেছি, এর থেকেও অ্যাকচুয়ালি আরো বেশি হবে। ধরে নাও যে এটা প্রায় তোমার 15 জুল মতো বিকিরিত হবে। এখানে এখানে কক্ষপথটা অনেক বেশি রিজিড এবং ছোট। তুমি যদি এখানে ডেল্টা এর মান 5 জুল বসাও, এখানেও ডেল্টা এর মান 5 জুল বসাও, 5 বসাও, 5 বসাইলে কত আসবে? 5 দুগুণা 10 -15 জুল। তাহলে রেজাল্ট আসতেছে -5 জুল। -5 জুল এনার্জি আমি পাচ্ছি। এখানে ডেল্টা এর মান কত বসাবো? 5 বসাও। 5-এর থেকে 1 বাদ দিলে কত হয়? 5-এর থেকে 1 বাদ দিলে হচ্ছে কত? 4 জুল। এখানে ডেল্টা এর পরিমাণ 5 জুল বসাও, 5-এর থেকে 1 বাদ দিলে কত আসতেছে আমার? 4 জুল। 4 জুল শক্তি। তাহলে এটা হচ্ছে আমার -5 জুল, আর এটা হচ্ছে আমার 4 জুল। অবভিয়াসলি 4 জুলটা বড় আর -5 জুলটা ছোট। সো তার মানে এই যে কেসগুলা, এই কেসের কারণে অ্যাকচুয়ালি ফ্লোরিনের থেকে
ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কিন্তু আলটিমেটলি বেশি হবে। সো সিরিয়ালটা নট ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এটা হবে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন, যেটা আগের পেজে তুমি দেখে আসছো। এই কথাটা এখানে বলছিলাম যে আসলে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হবে না, ক্লোরিনটা এখানে যাবে, ফ্লোরিনটা এখানে আসবে। ক্লোরিনের থেকে কম হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিন থেকে কম ব্রোমিন, তার থেকে কম হবে আয়োডিন। আয়নীকরণ বিভব অথবা আয়নীকরণ শক্তি। এক মোল পরমাণু শেষ কক্ষপথে একটা একটা করে এক মোল ইলেকট্রন নির্গত করাইতে যে পরিমাণ তাপ শক্তির যোগান দিতে হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। যেমন সোডিয়াম পরমাণু, একে যদি আমি তাপ দেই তাহলে শেষ কক্ষপথে 3s1 যে ইলেকট্রনটা আছে এটা চলে যাবে এবং সোডিয়াম আয়নিত হবে। তুমি এবার চিন্তা করো, নিউক্লিয়াস থেকে এর দূরত্ব 3 একক, যার কারণে আকর্ষণ বলটা কিন্তু কম্পারেটিভলি রয়েছে। এটা যদি 4 নম্বর কক্ষপথে ইলেকট্রনটা থাকতো তাহলে নিউক্লিয়াসের সাথে আকর্ষণটা অনেক কমে যেত, তাহলে অল্প তাপ দিলেই কিন্তু ইলেকট্রনটা আরো বেশি বের করা সহজ হতো। 3 নম্বর কক্ষপথ হওয়ার কারণে তাপ দিলেই 3 নম্বর কক্ষপথের ইলেকট্রনটা সহজে যেতে চাইবে না। কেন? কারণ নিউক্লিয়াসের সাথে 3 নম্বর কক্ষপথের দূরত্ব কম এবং আকর্ষণ বলটা বেশি, এই ইলেকট্রনকে সে টেনে ধরে রাখতেছে। আর আমি একে তাপ দিয়ে কি করতে চাচ্ছি? বের করে দিতে চাচ্ছি। তাহলে আমাকে কিন্তু তাপ বেশি দিতে হবে। এই এই লাস্ট কক্ষপথের ইলেকট্রনের সাথে সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটন এর টানে আকর্ষণ বলটা যত বেশি হবে, তাপ দিয়ে ইলেকট্রনটাকে সরানো তত বেশি চ্যালেঞ্জিং হবে, তত বেশি চ্যালেঞ্জিং হবে। নিউক্লিয়াস থেকে দূরত্ব নিউক্লিয়াস থেকে দূরত্ব যত বেশি হবে, কত কম তাপ দিলে ইলেকট্রন বের হয়ে চলে যাবে। তো বিষয়টা খুবই সহজ। আয়নীকরণ বিভব বা শক্তির পরিমাণ তার ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক বা পারমাণবিক ব্যাসার্ধের বা মধ্যবর্তী দূরত্বের ব্যস্তানুপাতিক। দূরত্ব যত বেশি, তাপ তত কম দিতে হয়। দূরত্ব যত কম, তাপ তত কম দিলেই দূরত্ব যত কম, তত তাপ বেশি দিতে হয়। আর দূরত্ব যত বেশি, তত তাপ কম দিলেই ইলেকট্রন নির্গত হয় অথবা তাকে আয়নে পরিণত করা সম্ভব হয়। এই জন্য এই কনসেপ্টটা ছিল হচ্ছে আয়নীকরণ বিভবের কনসেপ্ট। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, সোডিয়াম হচ্ছে 3s1, পটাশিয়াম 4s1, রুবিডিয়াম 5s1, তারপরে 6s1 7s1। নিউক্লিয়াস থেকে দূরত্ব কি হচ্ছে? বাড়তিছে। নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়লে অল্প তাপ দিলেই তাপও কম লাগবে, তাপও কি লাগবে? কম লাগবে। তাহলে আয়নীকরণ শক্তির পরিমাণ উপর থেকে নিচের দিকে কি হচ্ছে? ধীরে ধীরে কমতিছে। কিন্তু এবার বাম থেকে ডানে আসো। সোডিয়ামের সোডিয়ামের তোমার হচ্ছে 3s1, কিন্তু ম্যাগনেসিয়ামের কত হবে? 3s2। তাহলে সোডিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে একটা, ম্যাগনেসিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রন আছে দুইটা। শেষ কক্ষপথের ইলেকট্রনিক সোডিয়াম ইলেকট্রনিক যে পরিমাণ টানে, ম্যাগনেসিয়াম কিন্তু তার থেকে বেশি টানতেছে, কারণ ওর শেষ কক্ষপথে ইলেকট্রন দুইটা, এর শেষ কক্ষপথে ইলেকট্রন একটা। অ্যালুমিনিয়ামে আসবে শেষ কক্ষপথে ইলেকট্রন তিনটা। তাহলে আকর্ষণ তো ধীরে ধীরে কি হচ্ছে? আরো বাড়তিছে। আকর্ষণ যত বাড়বে, তত তাপ দিয়ে ইলেকট্রন ত্যাগ করানো তত কঠিন হয়ে যাবে। তার মানে আয়নীকরণ শক্তিও তত বেশি লাগবে, তাপ যত বেশি লাগবে আয়নীকরণ শক্তিও তত বেশি হবে। তাহলে বাম থেকে ডান দিকে কি হয়? আয়নীকরণ শক্তির পরিমাণ বাড়বে। ধাতব ধর্ম। আমরা জানি যে সাধারণত ধাতুর নামের সাথে আম কথাটা কমনলি খুঁজে পাওয়া যায়। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। খেয়াল করো, এবার ডান দিকে আসো। তাহলে উপর থেকে নিচের দিকে কিন্তু ধাতব ধর্ম রয়েছে। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, এই পর্যন্ত আম কথাটা পেয়েছো। সিলিকনে আম কথাটা নাই। ফসফরাস, সালফার, ক্লোরিন। তার মানে বাম দিকের গুলো ধাতু ছিল, হঠাৎ করে ডান দিকের গুলো অধাতু হয়ে গেছে। So, স্পষ্টতই বুঝতে পারছো, বাম থেকে ডান দিকে ধাতব ধর্ম হ্রাস পায়। আগে ধাতু ছিল, এখন অধাতু হয়েছে। আর উপর থেকে নিচের দিকে যদি আসো, তাহলে ধাতব ধর্ম বৃদ্ধি পাচ্ছে। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এগুলো ধাতব ধর্ম রয়েছে। কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছ বাম থেকে ডান দিকে যদি ধাতব ধর্ম হ্রাস পায়, তাহলে উপর থেকে নিচের দিকে অবশ্যই ধাতব ধর্ম বৃদ্ধি পাবে। এটা কত আসবে? 3s1। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস কত হচ্ছে? 3s2। অ্যালুমিনিয়াম এটা এটা আসবে কত? 13 নম্বর মৌল, 1s2 2p6। তারপরে কত আসবে? 3s2, এই গেল 12, 3p1।
তাহলে তুমি গ্র্যাজুয়ালি একটা বিষয় খেয়াল করতে পারছো যে শেষ কক্ষপথে এর ইলেকট্রন ছিল একটা, এর শেষ কক্ষপথে দুইটা, এর শেষ কক্ষপথে তিনটা। গ্র্যাজুয়ালি ইলেকট্রন সংখ্যা বাড়তিছে। তাহলে নিউক্লিয়াস এই তিনটে ইলেকট্রনে আরো বেশি আকর্ষণ করবে। এর নিউক্লিয়াস শেষ কক্ষপথের দুইটা ইলেকট্রনকে আকর্ষণ করবে। তাহলে আকর্ষণ ধীরে ধীরে কি হচ্ছে, বাড়তিছে। আকর্ষণ যদি বাড়ে তাহলে তাদেরকে গলানো অথবা ইলেকট্রন ত্যাগ করানো এটা তত বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। তাহলে গলনাঙ্ক বাড়বে যদি তার শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা বাড়ে, আর ইলেকট্রনের সংখ্যা বাড়া মানে চার্জের ঘনত্ব বাড়া। তাহলে গলনাঙ্ক চার্জের ঘনত্বের কি হয়, সমানুপাতিক হয়। গলনাঙ্ক চার্জের ঘনত্বের কি হয়, সমানুপাতিক হয়। সো এই বিষয়টা স্পষ্ট যে বাম থেকে ডান দিকে অর্থাৎ সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এরা বাম থেকে ডান দিকে কি হচ্ছে, গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বোধ বাড়বে, এবং ওপর থেকে নিচের দিকে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক গ্র্যাজুয়ালি কি হবে, হ্রাস পাবে। যেমন সোডিয়ামের এখানটাতে তুমি দেখতে পাচ্ছ গলনাঙ্ক দেওয়া আছে আর এর স্ফুটনাঙ্ক দেওয়া আছে কালো কালো কালি এবং লাল কালিতে। এটা গলনাঙ্কের মান, এটা স্ফুটনাঙ্কের মান। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক গ্র্যাজুয়ালি বাড়ছে। ছিল 97 পয়েন্ট সামথিং, এটা 648, তারপরে 660, গ্র্যাজুয়ালি বাড়ছে। এটা ছিল 97, প্রায় 97, এটা প্রায় 63, এটা প্রায় 38, প্রায় 28, প্রায় 27। সো গ্র্যাজুয়ালি এর গলনাঙ্ক কি হচ্ছে, কমছে। So, আমরা ধাতব ধর্ম, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক এবং একটা মৌলের যত রকমের হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম সম্ভব সে বিষয়গুলো নিয়ে ডিসকাস করলাম। পরের কেস, সেটার নাম হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা কি, সে একটা কথার কথা উদাহরণ নিচ্ছি যে এটা সোডিয়াম, এটা ক্লোরিন। সোডিয়ামের ইলেকট্রন ক্লোরিন নিজের দিকে টেনে নেয়, কারণ সোডিয়ামের নিউক্লিয়াসে প্রোটন আছে 11টা আর ক্লোরিনের নিউক্লিয়াসে প্রোটন আছে 17টা। তাহলে 17টা প্রোটন এর সোডিয়ামের শেষ কক্ষপথের একটা ইলেকট্রনিক বেশি টানে, কারণ এর 17টা প্রোটন, এর 11টা প্রোটন এর যত না টানে 17টা প্রোটন তার থেকে বেশি টানে। সো অ্যাজ এ রেজাল্ট, প্রোটন সংখ্যা বেশি হওয়ার কারণে অথবা নিট আকর্ষণ বল বৃদ্ধি পাওয়ার কারণে তোমার এই সোডিয়ামের একটা ইলেকট্রন ক্লোরিন নিজের দিকে টেনে ধরে রাখে। এটা পজিটিভ চার্জ যুক্ত, এটা নেগেটিভ চার্জ যুক্ত হয়। একটা পজিটিভ, একটা নেগেটিভ চার্জ যুক্ত হয়। এদের মধ্যে আকর্ষণের ফলে তৈরি হয় আয়নিক বন্ধন। তো সোডিয়াম ইলেকট্রন হারায়, ক্লোরিন ইলেকট্রনটা পায়। এখানে সমস্যাটা হচ্ছে এই যে বন্ধনটা যেটা গঠিত হয়েছে, বন্ধনে একটা ইলেকট্রনকে নিজের দিকে টেনে ধরে রাখার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এই জিনিসটা আমি আয়নিক দিয়ে বোঝাইলেও এই জিনিসটা পড়ানো হয় কিন্তু সমযোজী বন্ধনের জন্য। এটা আয়নিক দিয়ে পড়ানো হলেও এটা কিন্তু পড়ানো হয় বেসিক্যালি সমযোজী বন্ধনের জন্য। আসলে একটু তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে একটু পড়ে ফেলি। সমযোজী বন্ধনে শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। যেমন এখানে হাইড্রোজেন হাইড্রোজেন, এটা দেখতে পাচ্ছ একটা সিগমা বন্ধন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তো হাইড্রোজেনের এরো নিউক্লিয়াসে প্রোটন একটা, এরো নিউক্লিয়াসে প্রোটন একটা, তার মানে এদের শেষ কক্ষপথের একটা ইলেকট্রনকে এরা প্রায় সেম বলেই টানে। কিন্তু যদি যদি এই মৌলটা চেঞ্জ করে দেওয়া হতো, যদি এটা সোডিয়াম হতো, এটা এটা ধরো যে তোমার এটা হাইড্রোজেন HCl হইতো, হাইড্রোজেন ক্লোরাইড হইতো, তাহলে হাইড্রোজেনের একটা ইলেকট্রনিক কিন্তু ক্লোরিন নিজের দিকে বেশি টেনে রাখতো। সো এই যে টেনে ধরে রাখার ক্ষমতা, এটাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, কারণ হাইড্রোজেনের প্রোটন একটা, ক্লোরিনের প্রোটন 17টা। কিন্তু আয়নিক দিয়ে পড়ানো যাবে না এই টপিকসটা। সমযোজী বন্ধনে শেয়ার করা ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করে ধরে রাখার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। সো তড়িৎ ঋণাত্মকতা কি বুঝছো? আমার তড়িৎ ঋণাত্মকতা নিয়ে আমাদের ইন ডিটেলস আলোচনা রয়েছে। তড়িৎ ঋণাত্মকতা নিয়ে একজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে পাউলিং। তড়িৎ ঋণাত্মকতা নিয়ে একজন বিজ্ঞানী পাউলিং একটা স্কেল আবিষ্কার করে যার নাম পাউলিং স্কেল। অবশ্যই এই সেকশনটা, এখানে যে টেবিলটা দেখতে পাচ্ছ এই সেকশনটা থামিয়ে দিয়ে অবশ্যই তোমাকে এই পাউলিং স্কেল গুলো আগে মুখস্থ করে নিতে হবে, তারপরে তুমি কন্টিনিউ করতে পারবা। যেমন মৌলের নাম কি, ফ্লোরিন, তড়িৎ ঋণাত্মকতার মান কত, 4.00। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 3.5। ফ্লোরিন 4.0, অক্সিজেন 3.5, নাইট্রোজেন 3.1, ক্লোরিন 3.0, কার্বন 2.5, হাইড্রোজেন 2.1। আবারও, ফ্লোরিন এর তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 4.0, অক্সিজেন 3.5, নাইট্রোজেন 3.1, ক্লোরিন 3.0, কার্বন 2.5, হাইড্রোজেন 2.1। এই মানটা মুখস্থ না হয়ে থাকলে তোমাকে ভিডিও থামিয়ে দিয়ে আবার মুখস্থ করতে হবে। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, ওই মানটা কি কাজে লাগবে আমি একটু পরে বলছি।
তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, এটাকে বলা হয় ডেল্টা ইএন, ইলেকট্রোনেগেটিভিটির ডিফারেন্স ভ্যালু। ডেল্টা ইএন এর মান যদি 0 আসে তাহলে সেটা আমরা বলি হচ্ছে বিশুদ্ধ সমযোজী। 0 থেকে বড় কিন্তু 0.5 এর মাঝে যদি হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে অপোলার। 0.5 থেকে 1.7 এর মাঝে হলে তাকে বলি আমরা পোলার। 1.7 এর থেকে বড় কিন্তু 2 এর মাঝে হলে আমরা বলি এটা সর্বোচ্চ পোলার। আবারও, ইলেকট্রোনেগেটিভিটির বিয়োগফল যদি 0 হয় তাহলে আমরা বলবো বিশুদ্ধ সমযোজী যৌগ। 0 থেকে বড় 0.5 এর থেকে ছোট হলে তাকে বলবো অপোলার। 0.5 এর থেকে বড় কিন্তু 1.7 এর থেকে ছোট হলে হবে পোলার। 1.7 এর থেকে বড় কিন্তু 2 থেকে ছোট হলে আমরা বলবো সর্বোচ্চ পোলার। এটা দিয়ে অনেক জটিল বিষয়গুলো সলিউশন দাঁড় করানো হয়। যেমন এখানে যে অণুটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে মিথেন। তোমাকে কোশ্চেন করা হলো এটা পোলার অপোলার কিনা, এটা পানিতে দ্রবীভূত হয় কিনা, এর গলনাঙ্ক স্ফুটাঙ্ক বেশি হবে কিনা। নবম দশম শ্রেণীর একটা পড়া মনে করিয়ে দেয়। আয়নিক যে যৌগগুলো ছিল, আয়নিক যৌগের গলনাঙ্ক স্ফুটাঙ্ক বেশি, এদের ধাতব ধর্ম বেশি হয়, এদের গলনাঙ্ক স্ফুটাঙ্ক বেশি হয়। যে যৌগগুলো সমযোজী তাদের গলনাঙ্ক স্ফুটাঙ্ক কম হয়, এদের পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষমতা কম হয়। সো এটা একটা ক্লিয়ার বিষয় যে সমযোজী যৌগগুলোর গলনাঙ্ক স্ফুটাঙ্ক কম, পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষমতা কম। কিন্তু যে যৌগটা আয়নিক বেশি তার গলনাঙ্ক স্ফুটাঙ্ক বেশি, বা যে পোলার বেশি তার পানিতে দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেশি। সেই বিষয়টা আমরা 9-10 থেকে জানি। আমরা এই বিষয়টাকে একটু রিপিট ইন্টারের কনসেপ্ট দিয়ে যাচাই করব। তোমাকে বলা হলো মিথেন CH4, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, কার্বনের 2.5, এই দুইটা বিয়োগ করো, কত আসে? 0.4। তুমি ভালো করেই জানো এটা 0 থেকে বড় ডেল্টা ইএন এর মান, এটা কিন্তু এই দুইটা বিয়োগ ফলের ডেল্টা ইএন এর মান। 0 থেকে 0.4টা বড় কিন্তু 0.5 এর থেকে ছোট। তাহলে সিদ্ধান্তটা কি আসলো আমার? এটা কিন্তু সিদ্ধান্ত হলো অপোলার। অপোলার মানে কি? পানিতে দ্রবীভূত হয় না। তাহলে মিথেন পানিতে দ্রবীভূত হয় না। এরপরে আসলে অ্যামোনিয়া, কোশ্চেন করলে অ্যামোনিয়া পানিতে দ্রবীভূত হয় কিনা। NH3, নাইট্রোজেনের 3.1, হাইড্রোজেনের 2.1, বিয়োগ করলে হয় রেজাল্ট 1। তাহলে 0.5 এর থেকে 1 বড় কিন্তু 1.7 এর থেকে ছোট। তাহলে এই এই যৌগটা হচ্ছে পোলার। পোলার যৌগ পোলার যৌগে দ্রবীভূত হয়। পোলার যৌগ পোলার দ্রাবকে বা পানিতে দ্রবীভূত হতে পারে। তার মানে অ্যামোনিয়া কিন্তু পানিতে দ্রবীভূত হয়, অ্যামোনিয়া গ্যাস। এবার কোশ্চেন করলো হাইড্রোজেনের কি অবস্থা। হাইড্রোজেন 2.1, হাইড্রোজেন 2.1, এটা হাইড্রোজেন গ্যাসের কথা বলা হচ্ছে H2। দুইটা বিয়োগ করলে রেজাল্ট আসে 0। ডেল্টা ইএন যেহেতু 0, পারফেক্টলি 0, তার মানে এটা কি বিশুদ্ধ সমযোজী যৌগ। এটা একটা বিশুদ্ধ সমযোজী যৌগ। HF, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন 2.1, ফ্লোরিনের মান কত হবে? 4.0, বিয়োগ করলে রেজাল্ট কত আসে? 1.9। 1.7 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট, 1.9। এটা হচ্ছে সর্বোচ্চ পোলার, তার মানে এরা পানিতে ব্যাপকভাবে দ্রবীভূত হয়। ফাজানের নীতি, এই চ্যাপ্টারে যদি গুরুত্বপূর্ণ 5টা টপিকস এর নাম বলতে বলা হয় তাহলে এটা র্যাঙ্ক 1-এ থাকা উচিত। ফাজানের নীতি বা ফাজানের প্রিন্সিপাল। ফাজানের নীতি বা ফাজানের প্রিন্সিপাল। ফাজানের নীতি হচ্ছে 4টা কে ভেঙে পড়ানো হয়, মূলত সেন্টেন্স একটাই। ক্যাটায়ন যদি আকারে ছোট হয়, অ্যানায়ন যদি আকারে বড় হয়, চার্জ সংখ্যা যদি বেশি হয়, ডি আর এফ অরবিটালে যদি ইলেকট্রন সংখ্যা বেশি হয়, তাহলে যৌগগুলো হবে সমযোজী প্রকৃতির। ক্যাটায়ন যদি ছোট হয়, অ্যানায়ন যদি, ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ, ক্যাটায়ন মানে পজিটিভ চার্জ যেমন সোডিয়াম প্লাস, অ্যানায়ন মানে নেগেটিভ চার্জ যেমন ক্লোরিন মাইনাস। চার্জ সংখ্যা যদি বেশি হয়, চার্জ সংখ্যা যেমন হচ্ছে SO4, সালফেট 2 মাইনাস, তারপরে ক্লোরাইড 1 মাইনাস। এখানে এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে চার্জ সংখ্যা বেশি। চার্জ সংখ্যা যদি বেশি হয়, ডি আর এফ অরবিটালে ইলেকট্রনের সংখ্যা বেশি হয়। ডি অরবিটালে ইলেকট্রন থাকতে পারে ধরো 10টাই আছে। এফ অরবিটালে ইলেকট্রন থাকতে পারে 14টার জায়গায় ধরো যে 8টা আছে। তাহলে এই যে কেসগুলা, ডি আর এফ অরবিটালে ইলেকট্রনের সংখ্যা যদি বেশি হয় তাহলে সেই যৌগগুলো হবে কিন্তু সমযোজী প্রকৃতির। সো আমরা এই 4টা সেন্টেন্স, 4টা ক্রাইটেরিয়া কথা বলবো। এই যে একটা যৌগ কে আয়নিক বেশি, কে সমযোজী বেশি, কার দ্রবীভূত হওয়ার ক্ষমতা বেশি, কার কম, এই বিষয়গুলোই হচ্ছে এখানকার মেজর টপিকস। একটা কোশ্চেন নেওয়া হয়েছে। কোশ্চেনটা এরকম যে কোন যৌগের আয়নিক ধর্ম বেশি। কোশ্চেন আসতে পারে যে যৌগ আয়নিক বেশি তার কিন্তু দ্রাব্যতা বেশি, তার কিন্তু গলনাঙ্ক বেশি, তার কিন্তু স্ফুটাঙ্কও বেশি। কে বেশি আয়নিক, কে বেশি সমযোজী, এটা তুমি পড়ে আসছো। কে বেশি আয়নিক সেটা তুমি পড়ো নাই। কে বেশি, আচ্ছা আমরা পড়ে আসছি ক্যাটায়ন যদি ছোট হয়,
দেখো তো, এটা ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, এখানে ক্লোরিন আছে, ক্লোরিনের চিন্তা বাদ, নেগেটিভ আয়নের চিন্তা বাদ। এটা সোডিয়াম, এটা ম্যাগনেসিয়াম, এটা অ্যালুমিনিয়াম, এটা সিলিকন, এগুলো ধাতু, এগুলো দিয়ে চিন্তা করো। ক্যাটায়ন, তুমি ভালো করেই জানো সোডিয়াম, সোডিয়াম আকারে বড়, ম্যাগনেসিয়াম এর থেকে ছোট, অ্যালুমিনিয়াম তার থেকেও ছোট। কেন ছোট হয় তুমি অলরেডি পড়ে আসছো। সিলিকন তার থেকেও ছোট, গ্র্যাজুয়ালি বাম থেকে ডান দিকে কি হচ্ছে, পরমাণু ছোট হয়। তুমি পড়ে আসছো কি, ক্যাটায়ন যদি, ক্যাটায়ন যদি ছোট হয় তাহলে যৌগ হবে সমযোজী। 1 নম্বর সেন্টেন্স, ক্যাটায়ন যদি ছোট হয় যৌগ হবে সমযোজী। আর ক্যাটায়ন যদি বড় হয় তাহলে যৌগ হবে আয়নিক। উল্টা করে চিন্তা করো, তাহলে সোডিয়াম ক্যাটায়নটা আকারে বড়, তাহলে যৌগ হবে আয়নিক, সোডিয়াম ক্লোরাইড হবে কারেক্ট অ্যান্সার। সোডিয়াম ক্লোরাইড হবে কারেক্ট অ্যান্সার। সেন্টেন্স নাম্বার 2 নিয়ে আমরা কাজ করব। কোন যৌগের সমযোজী ধর্ম বেশি অথবা দ্রাব্যতা কম, গলনাঙ্ক কম, স্ফুটনাঙ্ক কম, অর্থাৎ কোন যৌগ সমযোজী বেশি। এখানে প্রত্যেকের সাথে সোডিয়াম আছে, দ্যাট মিন্স ক্যাটায়ন নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, তুমি চিন্তা করো নেগেটিভ আয়ন নিয়ে। তুমি পড়ে আসছো ঋণাত্মক আয়ন আকারে যার বড় সেই যৌগ তত বেশি সমযোজী। তুমি ভালো করে জানো ফ্লোরিন ছোট, তার থেকে ক্লোরিন বড়, ব্রোমিন বড়, আয়োডিন বড়, অ্যাস্টাটিন বড়, টেনেসিন আরো বড়। যদি এটা রেডিও অ্যাক্টিভ, এগুলো চিন্তা বাদ। তাহলে কোন যৌগ বেশি সমযোজী ধর্ম বিশিষ্ট হবে, যার অ্যানায়ন, ক্যাটায়ন, ক্যাটায়ন ছোট হলে অ্যানায়ন বড় হলে যৌগটি হবে সমযোজী। দ্বিতীয় সেন্টেন্স। তাহলে এখানটাতে অ্যানায়ন কার সবচেয়ে বড়, তুমি স্পষ্টই বুঝতে পারছো সবচাইতে বড় এলিমেন্ট আয়োডিন দেয়া আছে, এই যে আয়োডিন, আয়োডিনের থেকে বড় কিন্তু আর কাউকে দেওয়া হয় নাই। সো কারেক্ট অ্যান্সার হবে সোডিয়াম আয়োডাইড হবে। এর সমযোজী ধর্ম বেশি, দ্রাব্যতা বেশি, গলন সরি দ্রাব্যতা আর গলনাঙ্ক স্ফুটাঙ্ক এগুলা কম, সমযোজী যৌগের তো বৈশিষ্ট্যই এটা। কোন যৌগের সমযোজী ধর্ম বেশি, 3 নম্বর নীতিটা একটু মনে করো। 3 নম্বর নীতি পড়িয়েছিলাম, চার্জ সংখ্যা বেশি হলে যৌগ হবে সমযোজী প্রকৃতির। চার্জ সংখ্যা বেশি, তুমি যদি একটু নোটিস করো যে চার্জ সংখ্যা বেশি বলতে এখানে কি মিন করছে। এখানে কিন্তু আমার বেরিয়াম কিন্তু 2+, সালফেট 2-। এখানে ক্লোরিন, একটু খেয়াল করো, এখানে কিন্তু সালফেট 2-, এখানে কিন্তু সালফেট একাই 2-। এখানে একটা ক্লোরিন 1-, দুইটা ক্লোরিন মিলে 2-। এখানে -1, এটা তো নান্ত বাদ। তুমি একটু খেয়াল করো তো, এই দুইটা কম্পাউন্ডের মধ্যে একটা সালফেটই 2-, কিন্তু একটা ক্লোরিন তো 1-, দুইটা ক্লোরিন মিলে তো 2-। কিন্তু একটা ক্লোরিন তো 1-। তাহলে সবচেয়ে বেশি চার্জ ফর্ম করতেছে তো 2-টা, 2-। যদি এটা এতটুকু তোমাকে পরীক্ষার হলে দেওয়া থাকবে না, বেরিয়াম সালফেট লেখা থাকবে জাস্ট। সো বেরিয়াম ও একাই 2+, ও একাই 2-, একাই 2-। কিন্তু এ একা একা 2+, কিন্তু এরা দুইজন মিলে 2-। দুইজন মিলে 2-, এটা কিন্তু কম। তাহলে একজন মিলে তো 1-। তাহলে রুলস অনুযায়ী নেগেটিভ চার্জ সবচেয়ে বেশি ফর্ম করতেছে সালফেট। যে বেশি চার্জ ফর্ম করে সে কিন্তু তত বেশি সমযোজী প্রকৃতির। সো বেরিয়াম সালফেট উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কমন পড়ে নাই এরকম যদি কোনো কেস নিয়ে তোমার সামনে ডিসকাশন আসে, যেমন দুইটা অপশনের মধ্যে যদি এমন আসে, একটা সোডিয়াম ফ্লোরাইড, একটা লিথিয়াম ক্লোরাইড, কে বেশি, কোন যৌগটা বেশি আয়নিক, কোন যৌগটা বেশি আয়নিক। তুমি আগে পজিটিভ চার্জ গুলাকে নোটিস করো, সোডিয়াম আছে আর এদিকে লিথিয়াম আছে, সোডিয়াম আছে আর লিথিয়াম আছে। এই দুইজনের বেসমেন্টে আগে সিদ্ধান্ত নাও। ক্যাটায়ন ছোট হলে যৌগ হবে সমযোজী, লিথিয়াম ছোট সোডিয়াম আকারে বড়, ইলেকট্রন বিন্যাস থেকেও বুঝতে পারবা। তাহলে লিথিয়ামের জন্য হবে যৌগ সমযোজী, সোডিয়াম আকারে বড়, ক্যাটায়ন বেশি বড় হলে যৌগ হয় আয়নিক। এরপরে আসো ফ্লোরিন এবং ক্লোরিন, এই দুইটাকে নিয়ে চিন্তা করো। ফ্লোরিন এবং ক্লোরিন, অ্যানায়ন যদি আকারে বড় হয়, অ্যানায়ন যদি আকারে বড় হয় তাহলে যৌগ হবে সমযোজী প্রকৃতির। ফ্লোরিন এবং ক্লোরিনের মধ্যে ক্লোরিন বড়, ক্লোরিনের জন্য হবে যৌগ সমযোজী প্রকৃতির। তাহলে যদি নেগেটিভ আয়ন, অ্যানায়ন যদি ছোট হয় তাহলে যৌগ হবে আয়নিক। উল্টা করে চিন্তা করো, এটা যৌগ হবে আয়নিক। ওই যে 4টা নীতি পড়ছো, ওই নীতির বাইরে কিছুই পড়াচ্ছি না। এখন তুমি এই সিদ্ধান্তগুলোকে ম্যাচ করাও। আয়নিক বেশি, আয়নিক বেশি,
কাদের কারণে আয়নিক বেশি? এর ফ্লোরিন আর এর সোডিয়াম। তাহলে সোডিয়াম ফ্লোরাইড যৌগটা হবে বেশি আয়নিক। আর লিথিয়ামে আসছে সমযোজী, ক্লোরিনে আসছে সমযোজী। সো লিথিয়াম ক্লোরাইডের যৌগটা হবে কিন্তু বেশি সমযোজী প্রকৃতির। আশা করি বিষয়টা ধরতে পারছো। আমরা বেশ কিছু এমসিকিউ সমাধানে যাব। আমরা বেসিক কিছু মৌলিক কথাবার্তা, এখানে সর্বোচ্চ আর 1 মিনিট সময় লাগবে। আমরা কিছু এমসিকিউ সলভ করে আমরা ক্লাস শেষ করব। এটা নবম দশম শ্রেণী থেকে পড়ে আসছো। পারমাণবিক সংখ্যার ভিত্তিতে, তার মানে কিন্তু প্রোটন সংখ্যা, হ্যাঁ, প্রোটন সংখ্যার ভিত্তিতে মৌলসমূহের উপর ভিত্তি করে আবিষ্কৃত মৌল নিয়ে, মৌলের ধর্মের উপর ভিত্তি করে আবিষ্কৃত মৌল নিয়ে যে সারণী তৈরি করা হয় তাকে পর্যায় সারণী বলে। 1789 সালে ল্যাভয়েসিয়ে হাইড্রোজেন, নাইট্রোজেন, ফসফরাস, পারদ, মার্কারি, জিঙ্ক, সালফার এই মাত্র 33টা মৌল নিয়ে পুরো পুরো আবিষ্কৃত মৌলগুলোকে 2 ক্যাটাগরিতে ভাগ করে, একটা ধাতু আর একটা অধাতু। পর্যায় সারণী আবিষ্কারে সর্বপ্রথম চেষ্টা চালান কে? ল্যাভয়েসিয়ে। কত সালে? 1789। সেই সময় আবিষ্কৃত মৌলের সংখ্যা কয়টা ছিল? 33টা। মৌলগুলোকে কয়টা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছিল? 2টা। কি কি? ধাতু, অধাতু। এরপরে আসো, তোমার হচ্ছে এটাকে বলা হয় ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। ডোবে রাইনারের ত্রয়ী সূত্র, একটা গ্রুপ নাও, যে কোনো পর্যায় সারণীর একটা গ্রুপ। ধরো এটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তুমি লিথিয়ামের পারমাণবিক ভর নাও এবং পটাশিয়ামের পারমাণবিক ভর নাও, নিয়ে এই 2টা ভরকে যোগ করে 2 দিয়ে ভাগ করো। তাহলে এই মাঝখানের মৌলের পারমাণবিক ভর তুমি পেয়ে যাবে। যেমন লিথিয়ামের 6.9, পটাশিয়ামের 39.1। এই 2টা ডিজিট যোগ করো, যোগ করে 2 দিয়ে ভাগ করো, দেখো অ্যারাউন্ড 23 আসে। সো 23 হচ্ছে সোডিয়ামের পারমাণবিক ভর। তাহলে একটা গ্রুপের যে কোনো প্রথম এই মৌলের নাম দিলাম প্রথম, এই মৌলের নাম দিলাম তৃতীয়। প্রথম এবং তৃতীয় মৌলের পারমাণবিক ভর তার মধ্যবর্তী মৌল বা দ্বিতীয় মৌলের পারমাণবিক ভরের সমান হয়। এর গড় মান মধ্য মৌলের পারমাণবিক ভরের সমান হয়। এই কথাটাকে বলা হয় হচ্ছে ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। কত সাল? 1829 সাল। কে দিছে? ডোবে রাইনার। ডোবে রাইনার, এটা ডোবে রাইনারের ত্রয়ী সূত্র। নিউল্যান্ডের অষ্টক সূত্র। জন নিউল্যান্ডের অষ্টক সূত্রটা কেমন ছিল? তুমি পর্যায় সারণীর যে কোনো একটা, তুমি আহ পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর অনুযায়ী মৌলগুলোকে যদি সাজাও, যেমন ধরো যে তুমি এখানটাতে নিলা যে হাইড্রোজেন, তার থেকে পারমাণবিক ভর একটু বেশি কে লিথিয়াম, তার থেকে বেশি বেরিলিয়াম, বোরন, কার্বন। এভাবে যদি সাজাও, তাহলে যে কোনো একটা মৌলকে একতম ধরো, লিথিয়ামে ধরলাম একতম, তার 6টা মৌল পড়ে, 6টা মৌল গ্যাপ পাবে, 1 2 3 4 5 6, 6টা মৌল পড়ে। অষ্টমতম মৌল, 6টা মৌল পরে অষ্টম হয় কেমনে? এটা গেল একতম। তাহলে এটা 2 3 4 5 6 7, এই যে অষ্টমতম মৌল। তাহলে মাঝখানে গ্যাপ কিন্তু 6টা। 6টা মৌল পড়ে, অথবা যে কোনো মৌলকে একতম ধরলে তার পরবর্তীতে অষ্টমতম মৌলের ভৌত আর রাসায়নিক ধর্ম সেম টু সেম হয়ে যায়, লিথিয়ামের সাথে সোডিয়ামের ম্যাচ করে। তাহলে নিশ্চয়ই বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের ম্যাচ করবে, কারণ এই একতম হলে ম্যাগনেসিয়াম হবে 8তম। তাহলে নিশ্চয়ই বোরনের সাথে অ্যালুমিনিয়ামের মিল পড়বে। এটা আজ আমরা আধুনিক পর্যায় সারণীতে এটা সবচাইতে ভালোভাবে জানি যে এরা একই গ্রুপের মৌল। পারমাণবিক ভর অনুযায়ী সাজানোর বিষয়টাকে আমি আপাতত ইগনোরই করি। তুমি খেয়াল করে দেখো যে লিথিয়ামের নিচে কিন্তু সোডিয়াম আছে, এই যে লিথিয়ামের নিচে কিন্তু সোডিয়াম আছে, সোডিয়ামের নিচে কিন্তু পটাশিয়াম আছে। খেয়াল করে দেখো, 3-এর সাথে 8 যোগ করে কিন্তু আমার 11 হয়েছে। এর সাথে কিন্তু আমার 8 যোগ করে তোমার 11-এর সাথে 8 যোগ করে কিন্তু 19 হয়েছে। তাহলে 8টা মৌল পর পর এর ভৌত আর রাসায়নিক ধর্ম মিলে যাচ্ছে না? সোডিয়াম, পটাশিয়াম এরা তো একই ধর্ম বিশিষ্ট হবে। এটাকে বলা হয় কিন্তু এই যে 8তম মৌলের সাথে 1তম মৌলের সাথে 8তম মৌলের ভৌত রাসায়নিক ধর্ম মিলে যাওয়ার এই ঘটনাকে বলা হয় জন নিউল্যান্ডের অষ্টক সূত্র। তাহলে অষ্টক সূত্র কে আবিষ্কার করছে? জন নিউল্যান্ড। জন নিউল্যান্ড। আধুনিক আমাদের যে পর্যায় সারণীর যে জনক ছিল তার নাম ছিল দিমিত্রি মেন্ডেলিভ। দিমিত্রি মেন্ডেলিভ। মেন্ডেলিভ কি করেছিল?
মৌলসমূহের ভৌত আর রাসায়নিক ধর্মাবলী সে বলেছিল পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ পর্যায় সারণী সাজানোর মূল ভিত্তি হবে পারমাণবিক ভর। সেই সময় আবিষ্কৃত মৌল ছিল 63টা, সারি ছিল 12টা, 12টা সারি, এরকম এরকম 12টা সারি। আর কলাম ছিল কয়টা, এরকম কলাম ছিল কয়টা, 8টা, 8টা কলাম ছিল।